রান্নার স্বাদ যেমন নির্ভর করে রাঁধুনির হাতের যশ এবং কী কী উপাদানে তৈরি হলো তার সমন্বয়ের উপর, ঠিক তেমনি একটি স্থাপনার দৃঢ়তা এবং নিরাপত্তা নির্ভর করে তার ডিজাইন এবং নির্মাণ সামগ্রীর উপর। সুপ্রিয় দর্শক, সুদৃঢ়, টেকসই এবং নিরাপদ স্থাপনা এবং নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় আছে আমি নীলহুরে জাহান। ওয়েলকাম টু ঢালাই স্পেশাল সিমেন্ট প্রেজেন্স বিল্ডিং বাংলাদেশ। প্রকৌশলী মোহাম্মদ আফসার উদ্দিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির স্টুটগার্ট ইউনিভার্সিটি থেকে নগর পরিকল্পনার উপরে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। প্রকৌশলী মোহাম্মদ আফসার উদ্দিন 21তম BCS এর মাধ্যমে সিভিল সার্ভিসে যোগদান করেন। বর্তমানে তিনি অপরিকল্পিত নগরায়ন, ভবন নির্মাণে যথাযথ গুরুত্ব প্রদানের অভাব এবং বিভিন্ন ভবনের অগ্নি নিরাপত্তা নিয়ে গবেষণায় নিয়োজিত আছেন। আমাদের সাথে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজুকের সাবেক অথরাইজড অফিসার এবং গণপূর্ত অধিদপ্তরের ডেভেলপমেন্ট উইং এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আফসার উদ্দিন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন, আপনি কেমন আছেন? আছি, বেশ ভালো আছি। অনেক ব্যস্ততা, অনেক কিছু নিয়ে ব্যস্ত আছেন, অনেক প্রজেক্ট নিয়ে কাজ করছেন আমরা জানি। সেই ব্যস্ততা থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এলেন, সো আমরা খুবই ধন্যবাদ জানাতে হয় আপনাকে, খুবই আনন্দিত আপনাকে পেয়ে। একই সাথে আপনার কাছ থেকে কিছু জিনিস জানার আছে, বাট প্রথমেই শুরু করতে চাই আপনার কাজগুলো নিয়ে। বর্তমানে কি কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন সেটা একটু শুনবো। আমি গণপূর্ত অধিদপ্তরের উন্নয়ন উইংয়ে কর্মরত রয়েছি। গণপূর্ত অধিদপ্তর বেসিক্যালি বাংলাদেশ সরকারের প্রায় 29টি মন্ত্রণালয়ের বিভিন্ন স্থাপনা নির্মাণে নিয়োজিত আছে। তারই একটি অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতায় বিভিন্ন প্রকল্পগুলো, যেমন ফায়ার সার্ভিস, পাসপোর্ট অফিস, জেলখানা, মাদকদ্রব্য অধিদপ্তর, এই প্রকল্পগুলো প্রণয়ন, প্রকল্পগুলো ডিপিপি প্রণয়ন, পরিকল্পনা এবং প্রধান প্রকৌশলীর পক্ষ হইতে এগুলা সারা বাংলাদেশ মনিটরিং কাজগুলি এখন এই উন্নয়ন উইং থেকে আমরা দেখাশোনা করতেছি। বাহ, বেশ। এখন কোন কোন প্রজেক্ট? এখন সারা বাংলাদেশে আমাদের এই ফায়ার সার্ভিস আছে, জেলা কারাগার নির্মাণ আছে, পাসপোর্ট অফিস আছে, মাদকদ্রব্য নিয়মিত অধিদপ্তর আছে, এই প্রকল্পগুলোই। নিরাপত্তার ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করছেন, সেই কাজগুলো আপনি করছেন, তো আপনার সেই গবেষণা কি বলছে? আসলে ভবন নির্মাণে যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত, এবং আমাদের দেশে সরকারি ভবন নির্মাণে যেমন আমরা যে অংশগুলো নির্মাণ করি, আমরা মোটামুটি সব দিকগুলি বিবেচনা করি। ভবনের প্ল্যানিং, ডিজাইন, তারপর বাস্তবায়নে যে বিষয়গুলো বিবেচনা করতে হয় সেগুলো আমরা সরকারি ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তর থেকে আমরা সর্বতভাবে করার চেষ্টা করি। কিন্তু আমাদের কনসার্ন হয়েছে বেসরকারি ভবন নির্মাণগুলোতে, সেখানে যথাযথ নিয়ম মানা হয়নি। সেগুলোই আমাদের, এবং মানুষকে কীভাবে এইভাবে জনগণকে কীভাবে সব নিয়মকানুন মেনে বিল্ডিং নির্মাণ করা যায় সেই ব্যাপারে উদ্বুদ্ধ করার বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি এখন। এখন তো আসলে আমরা অনেক অভূতপূর্ব স্থাপনা, অনেক নতুন নতুন ভবন নির্মাণ দেখতে পাচ্ছি, যেটা আগে সেভাবে হয়নি। অবকাঠামোগত জায়গা থেকে বলা যায় এক নতুন যুগেই আমরা প্রবেশ করছি। আপনি নিজে অনেকগুলো স্থাপনার সাথে জড়িত আছেন, বা এরকম আরও সরকারিভাবে তো অনেক নতুন নতুন হচ্ছে, বেসরকারিভাবেও হচ্ছে। সেই জায়গাটায় আমাদের যে নির্মাণ সামগ্রী উৎপাদন বা সরবরাহ যে প্রতিষ্ঠানগুলো করে, তারাও কিন্তু যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে সচেষ্ট আছে। কাজ করছেন যেহেতু আপনারা একেবারে ফিল্ডে সেই জায়গাটাতে কাজ করছেন, কি মনে হয় আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলো নির্মাণ সামগ্রী তৈরি করছে, উৎপাদন করছে এবং সরবরাহ করছে, সেটার সক্ষমতা নিয়ে আপনারা কি স্যাটিসফাইড? দেখেন, বাংলাদেশ এখন কিন্তু স্বাধীনতার পর থেকে অনেক দূরে এগিয়ে আসছে নির্মাণ সামগ্রীর ক্ষেত্র। আগে যেমন সিমেন্টের কথাই বলেন, আমরা আগে ছোটবেলায় শুনতাম সিমেন্টের নাম বিলাতি মাটি, ব্রিটিশ থেকে আসতো। ও আচ্ছা, এই জন্য এটাকে বিলাতি মাটি মানে সিমেন্টকে তাদের দেশে লোকজন এটাকে সেই হিসাবে চিনে। এবং আমরা ছোটবেলায় দেখছি ইন্দো সিমেন্ট একটা ব্র্যান্ড, দ্যাট মিনস এটা ইন্দোনেশিয়া থেকে আসতো। কিন্তু আজকে দেখেন বাংলাদেশের সিমেন্টের স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের যে সিমেন্টের প্রোডাকশন এবং কোম্পানিগুলো ভালো ভালো মানের উন্নত মানের সিমেন্ট তৈরি করতেছে। যেমন আমরা বাংলাদেশে এখন বড় বড় প্রকল্প পিডব্লিউডি করতেছে, অন্যান্য রোডস অ্যান্ড হাইওয়ে করতেছে, পদ্মা সেতু করেছে, টানেল প্রজেক্ট, উত্তর অ্যাপার্টমেন্ট প্রজেক্ট, এগুলো বড় বড় প্রজেক্ট। এবং এইসব প্রকল্পগুলোতে কিন্তু নির্মাণ সামগ্রী সব দেশীয় নির্মাণ সামগ্রী ব্যবহৃত হচ্ছে এবং এদের গুণগত মান যথেষ্ট ভালো। সুতরাং এই দিক দিয়ে আমরা এখন বলবো আমরা স্বাবলম্বী হয়েছি নির্মাণ সামগ্রী, সিমেন্ট, রড বলেন, সব কিছুতেই আমরা এখন স্বাবলম্বী। আসলে এখন তো সবকিছু প্রযুক্তির জায়গা থেকে সারা বিশ্বেই অনেক উন্নয়ন ঘটছে এবং নতুন নতুন উদ্ভাবন কিন্তু দেখতে পাচ্ছি। সেই ছোঁয়াটা আমাদের এখানেও আছে, স্পেশালি নির্মাণের ক্ষেত্রে। যেমন সিমেন্টের ক্ষেত্রে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বা এই ধরনের বিভিন্ন প্রযুক্তিগত জায়গা থেকে উৎকর্ষ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নির্মাণ সামগ্রীতে, যেটা হয়তো কাজের সময়টাকে আরও বেশি দ্রুততর করে দিচ্ছে।
আরেকটু অগ্রসর হচ্ছি আমরা উন্নয়নের দিকটাতেও। সো কি মনে হয় এই প্রযুক্তির ব্যবহারটা আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে করছে সেই জায়গাটা কি ঠিকঠাক আছে, নাকি আরো দ্রুত আমাদের কিছু করা উচিত, নাকি যেটা হচ্ছে সেটা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা ঠিকঠাকই করছি? আমরা এখন দেখতে পেলাম যে বাংলাদেশের সিমেন্ট কোম্পানি তারা রেপিড হার্ডিং সিমেন্ট তৈরি করছে। এটা আসলে আমরা এই তাকে সাধুবাদ জানাই। হার্ডিং সিমেন্টে যেহেতু একদম হিসাবে রেডিমেড প্রোডাক্ট হিসেবে কোম্পানি নিয়ে আসতেছে, সেটা যে কোনো ইউজার ইউজ করতে পারে। এটা আপনার সময় বাঁচাবে, দ্রুত স্ট্যান্ড করবে, খরচও বাঁচাবে। সুতরাং এটা আমরা সাপ্লাইটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি বাংলাদেশে। আর কোন কোন জায়গায় সিমেন্টের ব্যবহার আসলে আমরা করতে? নরমালি আমরা পানি রিজার্ভার তৈরি করতে, তারপরে ব্রিজ কালভার্ট এগুলো তৈরি করতে, তারপর অনেক সময় এই রিটেনিং ওয়াল করতে, যেখানে পানির ফ্লো থাকে, বাঁধ দিতে, বাঁধের ক্ষেত্রে এগুলো যেখানে পানির বাড়ি নির্মাণের ক্ষেত্রে কোন জায়গায়? বাড়ির ফাউন্ডেশনে রেপিড হার্ডিং সিমেন্ট অবশ্যই। আবার অনেক সময় আমরা দ্রুত বাড়ি করার জন্য একটা ফ্লোর ঢালাই দেওয়ার পরে দ্রুত সময়ের মধ্যে আরেকটা ফ্লোর দেওয়ার জন্য, যাতে দ্রুত আমাদের কনক্রিটটা জমাট বাঁধে দ্রুত, ওই ক্ষেত্রে আমরা রেপিড হার্ডিং সিমেন্ট ইউজ করতে পারি। এই যে নগরায়নের কথা বলছিলাম, অবকাঠামোগত দিক থেকে দেশের উন্নয়নের কথা বলছিলাম, নতুন নতুন অনেক স্থাপনা হচ্ছে, সেই একই সাথে কিন্তু অপরিকল্পিত নগরায়ন এই সমস্যাটিও অনেক ক্ষেত্রে প্রকট হয়ে উঠছে। আপনি যেহেতু গবেষণা করছেন এই ব্যাপারগুলো নিয়ে, অপরিকল্পিত নগরায়ন নিয়ে আসলে কি বলবেন? একটা অপরিকল্পিত নগরায়নের ফলটি হচ্ছে যানজট। ঢাকা শহরে যে পরিমাণ রাস্তাঘাট থাকার দরকার ছিল একটা নগরের আয়তনের তুলনায়, কমপক্ষে 25% রাস্তা থাকার নিয়ম, কিন্তু ঢাকা শহরে সেই পরিমাণ রাস্তাঘাট নাই, কারণ এই নগরটা পরিকল্পিত তৈরি হয়নি। রাস্তা যেগুলো নেটওয়ার্ক থাকার দরকার সেগুলো নেটওয়ার্ক হয়নি। তারপরে এখানে নগরের যে ট্রান্সপোর্ট সিস্টেম দরকার, যে পাবলিক ট্রান্সপোর্ট দরকার, সেটা ট্রান্সপোর্টও নগরে দেওয়া নেই। এখন পর্যন্ত আমাদের পাবলিক মেট্রো সবমাত্র একটা ওয়ে হয়েছে, ট্রাম সার্ভিস নেই, আমাদের পাতাল রেল নেই। এগুলা হলে অনেক যানজট কমে আসবে। তারপরে এই ঢাকা শহর জলাবদ্ধতা, সামান্য বৃষ্টি হলেই ঢাকা শহরে পানিতে ছয়লা হয়ে যায়, এটাও অপরিকল্পিত নগরায়নের একটা ফল। তারপর এই অপরিকল্পিত নগরায়নের ফলে আমরা মাটি থেকে পানি তুলে আমরা ইউজ করতেছি, এতে মাটির স্তর নিচে চলে যাচ্ছে। এতে ভবিষ্যতে একটা ভূমিকম্পের জন্য একটা ঝুঁকি তৈরি হচ্ছে ঢাকা শহরের মাটি। পানি আমরা সারফেস ওয়াটার ইউজ করতে পারি। উন্নত দেশে বিভিন্ন ওপেন চ্যানেলে নদীর পানি আমরা ট্রিট করে শহরগুলোতে ইউজ করতেছে, তো আমরা কেন এই ইয়েতে যাচ্ছি? এটা নিয়ে কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? উদ্যোগ নিচ্ছে ওয়াসা, ঢাকা ওয়াসা, যেহেতু ঢাকার কথাই আমরা বলছি, ঢাকা ওয়াসা ঢাকার পানি সরবরাহের ক্ষেত্রে এখন পদ্মার পানি ট্রিট করে আনে চেষ্টা করতেছে। এটা আরো দ্রুত করা উচিত এবং যত সম্ভব আমরা মাটির নিচ থেকে পানি তোলা বন্ধ করা উচিত। কিন্তু অনেক অ্যাপার্টমেন্ট বা অনেক বিল্ডিং আছে এরকম যারা নিজেরাই করছে, তো সেটা বন্ধে কি বা সেটার কি কোনো নিয়ম আছে? এটা অথরিটি অবশ্যই উদ্যোগ নিতে হবে এবং এখন থেকেই বন্ধ রাখা। এটা লিগালি নিয়ম নেই যে কোনো বিল্ডিং মালিক ওয়াসার পারমিশন ছাড়া কোথাও ডিপ টিউবওয়েল বসে নিজের পানি তোলা নিষেধ। ওয়াসার পারমিশন ছাড়াই অনেকে মাটি থেকে পানি তুলতেছে। এটা এখনই অবিলম্বে বন্ধ করা উচিত আমাদের ঢাকায় বাঁচানোর জন্য। মানে এই যে অপরিকল্পিত নগরায়নের কথা বলছি, এটা বন্ধে কি কি পদক্ষেপ আসলে নিতে হবে? সরকারিভাবে তো একটা নিতে হবে। এটা তো অবশ্যই সরকারকে উদ্যোগ নিতে হবে এবং প্রথমে বলবো যে এখনই সময় এসেছে অপরিকল্পিত নগরায়ন বন্ধ করা উচিত। বাংলাদেশ শুধু ঢাকা শহর না, মহারাষ্ট্রের ডিস্ট্রিক্টগুলো তো অপরিকল্পিত নগরায়ন নেই। আমরা মহারাষ্ট্রে চাকরি করেছি, দেখেছি। আমি রিসেন্টলি নরসিংদীতে চাকরি করেছি। পরিকল্পনা, সব ক্ষেত্রে পরিকল্পনার অভাব। আমার উচিত একটা বিল্ডিং রেগুলেটরি অথরিটি করা উচিত। এখানে সব ধরনের পেশাজীবী লোক, এখানে নগর পরিকল্পনাবিদ, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, পরিবেশবিদ, ল এনফোর্সিং এজেন্সিও যুক্ত করতে হবে। কারণ আপনি অথরিটি করলেন, তার কোনো ক্ষমতা থাকলো না। আপনাকে অপরিকল্পিত নগরায়ন বাড়িঘর বানানোর জন্য মানুষকে বাধ্য করতে হবে যে করা যাবে না। কারণ রাজুক আছে, রাজুকের তো পর্যাপ্ত ক্ষমতা নেই। আমি একসময় রাজুকের অথরিটি ছিলাম। রাজুকে একটা রেগুলেটরি অথরিটি, বাট পর্যাপ্ত সক্ষমতা নেই, না রিসোর্স নেই। এবং দেখেন রাজুকের কোনো ল এনফোর্সিং নেই, এখনো অর্গান তৈরি করা হয়নি। একটা কোথায় মোবাইল কোড করতে গেলে পুলিশকে চিঠি লিখতে হয়, চিঠি লিখলে পুলিশ পাওয়া যায়, অনেক সময় যায় ইমিডিয়েট দরকার। সাধারণ মানুষ তো যে কোনো দুর্ঘটনা হোক, যে কোনো সমস্যা হোক, রাজুককে দায়ী করে। হ্যাঁ, সেখানে রাজুকের দায় আসলে রাজুককে দায়ী ঢালাভাবে রাজুককে দায়ী করা ঠিক না। কারণ কি, রাজুকের সক্ষমতা তৈরি হয় না, যেহেতু সরকারের দায়িত্ব। রাজুকে আরো জনবল, লজিস্টিক সাপোর্ট দিয়ে তাকে ক্যাপাবল তৈরি করতে হবে, তারপরে তাকে দায়ী করা যায়। এখনো রাজুককে অনেক দিক দিয়ে সাজিয়ে তুলতে হবে। এক জায়গায় একটা দুর্ঘটনা ঘটলে রাজুকের ডালাবে রাজুকে। আমি ব্যক্তিগতভাবে রাজুকে সাজানোর দায়িত্বটা তো আসলে সরকারই নিতে হবে, দায়িত্ব সরকারই করতে হবে। সেটা কি অথরিটি কি সরকারকে যথাযথভাবে বলছে? কারণ আমাদের তো অনেক বেকার সমস্যা আমরা জানি, যদি রাজুকের জনবল কম থাকে সেটা তো আরো মানুষের জন্য ভালো। দেখেন বাংলাদেশ
স্বাধীনতা ৭১ মুক্তিযুদ্ধের পরে আজকে এই পর্যায়ে চলে আসছে, অনেক দূর গেছে। বর্তমানে বাংলাদেশ অনেক সব ক্ষেত্রে অনেক দূর এগিয়ে আসছে। তো এখনো সময় আছে, আসতেছে, আগাবে। তবে এই ক্ষেত্রে আমার মনে একটু দ্রুত আগানো উচিত। অপরিকল্পিত নগরায়ন নিয়ে বলছিলাম, সেটা হচ্ছে যে সবগুলো বিল্ডিং, সবগুলো অবকাঠামোগতভাবে সামগ্রিকভাবে যে পরিবর্তনটা হচ্ছে নগরে সেটা নিয়ে, কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি বিল্ডিং এর নিরাপত্তার কথা বলি, যে অগ্নি দুর্ঘটনা কিছুদিন পর পরই হচ্ছে, সেই জায়গায় আসলে কি মনে হয় প্রধান কারণটা আসলে কি, যে কেন এই অনিরাপত্তায় ভুগছি আমরা জনগণ? সাম্প্রতিক সবচেয়ে বড় আলোচিত বিষয় অগ্নি নিরাপত্তা। দেখেন খুব রিসেন্টলি বড় বড় 2-3টা ঘটনা ঘটেছে। বেলি রোডে একটা, গাজীপুরে একটা, আরো খুলনায়, চিটাগাঙে, বিভিন্ন বেলি রোডে একটা বিশাল ট্র্যাজেডি হয়ে গেল। কারণ কি, বিল্ডিংকে পরিকল্পিত তৈরি করা হয় না। একটা বিল্ডিং একটা যেখানে অনেক ইউজের জন্য তৈরি হবে, সেখানে কমপক্ষে 2টা সিঁড়ি রাখবে। একটা অগ্নি নিরাপত্তার জন্য এক্সক্লুসিভ সিঁড়ি, ফায়ার দিয়ে দরজা দিয়ে থাকবে, একটা তারপর প্রত্যেকটা ফ্লোরে আপনার ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে। আগুন লাগা মাত্রই ওইটা দিয়ে নিবানো যায়। উন্নত দেশগুলোতে আমরা দেখি যে ফায়ার ড্রিল হয়, এরকম কিন্তু আমাদের দেশে হচ্ছে না। তারপরে আপনি বলেন ফায়ার পাম্প লাগবে উইথ জেনারেটর, কারণ আগুন লাগলে নর্মাল বিদ্যুৎ ইলেকট্রিসিটি চলে যাবে। সেক্ষেত্রে একটা এক্সক্লুসিভ একটা পাম্প থাকবে এবং তার সাথে একটা জেনারেটর থাকবে, যাতে ওই পাম্প থেকে পানি আপনি ওই ফায়ার হাইড্রেন্টের মধ্যে দিয়ে করতে। এক্সটিংগুইশার তো হয়েছে যেটা পাউডার দিয়ে করে, আর ফায়ার হাইড্রেন্ট হয়েছে যেটা হুস পাইপের মাধ্যমে আপনি পানি দেন। এবং বিল্ডিংয়ে ফায়ার হাইড্রেন্ট বাধ্যতামূলক, কিন্তু সেই আমাদের সব ভবনগুলোতে এই জিনিসগুলো থাকে না। এই জন্যই আমাদের আজকে অগ্নি দুর্ঘটনায় বিশাল একটা হ্যাজার্ড কারণ। এই যে বিভিন্ন কারণে অনেকের অথরাইজেশন যেটা আসলে প্রয়োজন হয়, অনেক কারণে আটকে থাকে, এই জিনিসগুলো কিন্তু হয় যে যথাযথ না হলে রাজুকের সাথে আটকে থাকে, অনেকদিন সময় লাগে অনুমতিটা পাওয়ার। সেক্ষেত্রে এই জিনিসগুলো কিভাবে আসলে বাকি থেকে যায়? আমি সেটা বারবারই বলবো যে রাজুক পুরা ঢাকা শহর নিয়ে ডিল করতেছে। ঢাকা শহর সেই রাজুকের জনবল, প্রত্যেকটা বিল্ডিং এরই তারা পারমিট দিচ্ছে, তো এই জিনিসগুলো যথাযথ না হলে পারমিশন ঠিকই দিচ্ছে, কিন্তু এগুলা প্রথমে হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়, মনিটরিং করা। এই জন্যই তো আমি প্রথম আগে বললাম যে বিল্ডিং রেগুলেটরি অথরিটি দরকার। আপনি বিল্ডিংটা প্ল্যান নিয়েছেন, ওই অনুযায়ী আপনি ওইটাকে নির্মাণ করছেন কিনা এটা দেখভালের জন্য একটা অথরিটি দরকার, ওইটি মেইন। এবং ওখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি থাকবে, এবং পরবর্তীতেও প্রতি মাসে একবার বা 2 মাসে একবার সেটা ঠিকঠাক মতো চালাচ্ছে কিনা এটা দেখার জন্য হবে, সেটাই দরকার। সেটারই অভাব এখন আমাদের দেশে। অগ্নি নির্বাপক সহ বিভিন্ন কথা বলছিলাম। এছাড়াও অগ্নি দুর্ঘটনা ছাড়াও তো আরো অনেক কারণ থাকতে পারে নিরাপত্তাহীনতার জন্য। একটি ভবনের নিরাপত্তা রক্ষায় নির্মাণ সামগ্রী আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারে? কোন একটা ভালো খাবার দিতে গেলে আপনার খাবার আইটেমগুলো ভালো হতে হবে। একটা ভবন নির্মাণ করতে গেলে আসল মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নির্মাণ সামগ্রীগুলো। আপনার একটা ভালো মানের রড দিতে হবে, ভালো মানের সিমেন্ট ইউজ করতে হবে, ভালো মানের ব্রিক ইউজ করতে হবে, ভালো মানের বালি ইউজ করতে হবে। সুতরাং একটা নির্মাণের মেইন আসল উপাদান হচ্ছে নির্মাণ সামগ্রী, এবং এটা নিরাপদ নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে স্ট্রাকচারাল ডিজাইন এবং উপাদান কি কি দিয়ে তৈরি হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। একটা বিষয় আমার কাছে খুব লাগে এখন, দেখেন আপনি একটা কোটি টাকা বা কয়েক কোটি টাকা ব্যয় করে একটা বাড়ি বানাবেন, কিন্তু আপনি একটা ভালো স্থপতিকে দিয়ে আপনি বাড়ির ডিজাইনটা করান না, একটা ভালো অভিজ্ঞ স্ট্রাকচারাল ডিজাইনার দিয়ে আপনি বাড়ির ডিজাইনটা করান না, এবং বাড়িটা নির্মাণের সময় আপনি কিন্তু একজন ভালো দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে ওইটা তদারকি করান না। এটা সামান্য টাকা লাগে বাড়ি নির্মাণের চেয়ে নকশা, ডিজাইন এবং তদারকির জন্য যে দরকার, লোকবল দরকার, একটা ওটার তুলনায় নগণ্য। কিন্তু এইটাই আমাদের দেশের জনগণের মধ্যে অভাব হচ্ছে মনে হয়, এবং এই জন্যই নির্মাণ প্রপারলি হচ্ছে না, এবং নির্মাণে ঘাটতি থাকে যায়, এবং এতে পরতে দুর্ঘটনা ঘটে যায়। নির্মাণ সামগ্রীর কথা যদি বলি, কোন উপাদানটি আসলে ভালো? আপনি বললেন যে সবকিছুর দরকার হয় ভালো হবার জন্য, সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে কোন পণ্যটি আসলে ভালো? আমরা সরকারি ক্ষেত্রে প্রত্যেকটা পণ্য নিই, অনেক রড আনি বাজার থেকে, এনে আমরা এটা টেস্টের জন্য পাঠাই। এটা কয়েকটা রডের জন্য কয়েকটা স্পেসিফিক টেস্ট আছে, এগুলো করে। সেক্ষেত্রে বালির জন্য আছে, পাথরের জন্য আছে, সিমেন্টের জন্য। ওই টেস্টগুলো করে এমন না যে অনেক খরচ, এই টেস্টগুলো করলেই আমরা বুঝতে পারি যে কোন জিনিসটা ভালো। সেটা আপনাদের কাছে কি, ধরেন আমি একটা বিল্ডিং বানাবো, আমি কি কোন পণ্য আমি ব্যবহার করব সেটা কি আপনাদের কাছে গিয়ে আমি পরীক্ষা করিয়ে নিতে পারবো? হ্যাঁ, আমাদের কাছে আমাদের ল্যাব আছে, বুয়েট পরীক্ষিত ল্যাব আছে। সেখানে সাধারণ মানুষ গিয়ে যে কোনো লোক যেতে পারে, যে কোনো লোক সামান্য কোন কোন জায়গায় যেতে পারে? এবং ইয়াতে আছে, এলজিডিতে আছে, তারপরে পিডব্লিউডির এখন টেস্টিং ল্যাব আছে, সেখানে করতে পারে। তারপরে ইয়াতে আছে,
রুয়েট, কুয়েট, বুয়েট এসব জায়গায় আছে, এসব জায়গায় টেস্টিং ল্যাব আছে, সেখানে গিয়ে টেস্ট করে এটা গুণগত মানটা পরীক্ষা করতে পারে। সেটা কি সাধারণ মানুষ অ্যাক্সেস যে কোনো লোক, যে কোনো বাংলাদেশের যে কোনো নাগরিক, যে কোনো সামান্য অর্থের বিনিময়ে এটা করা যায়। সামান্য অর্থের বিনিময়ে টেস্টিংটা আসলে করতে পারবে। এটাই আমাদের ক্ষেত্রে গাফিলতি। আমরা বাড়ি করার ক্ষেত্রে একদম ভালো স্থপতি দিয়ে স্থাপত্য নকশা করি না, এখন ডিজাইনার দিয়ে ডিজাইন করি না, ইভেন বাড়ি করার সময় একদম ভালো ইঞ্জিনিয়ার রাখি না আমাদের বাড়িটা করার তদারকি করার জন্য। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা সামান্য একদম মিস্ত্রির উপর বা সাবকন্ট্রাক্টর ছেড়ে দিই একটা এত কোটি টাকার বাড়ি, যেখানে আপনার জীবন, আপনার সব লাইফ কাটবে এবং আপনার জীবনটা ওখানে থাকবে, কিন্তু সেখানে আমরা এটার মধ্যে আমরা খুবই অবহেলা দেখি। এই ক্ষেত্রে আমি গুরুত্ব আরোপ করছি এখন। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নিয়ে আসলে আমাদেরকে জানালেন, অসংখ্য ধন্যবাদ। অনেক ইনফরমেশন পাওয়া গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক যারা এতক্ষণ দেখছিলেন, অপরিকল্পিত নগরায়ন নিয়ে অনেকক্ষণ আমাদের আলোচনা আসলে চললো। আমরা যত উন্নয়নের দিকে এগোচ্ছি, নতুন নতুন ভবন, নতুন নতুন প্রজেক্ট হচ্ছে, একই সাথে অপরিকল্পিতভাবে যখন জিনিসগুলো হচ্ছে সেটি আপনাদের নিজেদের জন্য যেমন খারাপ হচ্ছে, একই সাথে সামগ্রিকভাবে সমাজ এবং দেশের জন্য হুমকি হয়ে উঠছে। তাই সবার জন্য নিরাপদ বাসস্থান, নিরাপদ একটি সমাজ এবং দেশ তৈরির ব্যাপারে ব্যক্তিগতভাবে, সামগ্রিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সবাইকে সচেতন হতে হবে। আজকে আমরা অপরিকল্পিত নগরায়ন নিয়ে অনেক কিছু জানলাম। আমাদের সাথে ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আফসার উদ্দিন। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানালেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন। এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে সেটি আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমরা সবসময় আছি আপনাদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।